বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ঈদ মোবারক। কেমন আছো তোমরা? ভালো আছি। গুড। ঈদ তো সবার ভালোই কাটলো মনে হয় করোনার মধ্যে। তারপরেও যাই হোক, শুকরিয়া আল্লাহর। আল্লাহ যেন দ্রুত এই করোনাকে দূর করে দেন। আজকে আমরা আলোচনা করব জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কসের দ্বিতীয় অধ্যায়। সবাই তোমরা দ্বিতীয় অধ্যায়ের বই খুলো এবং সে দ্বিতীয় অধ্যায়ে বের করো। আমরা তো বিগত দিনে পড়েছি না, এটা তো আমাদের রিভাইজ ক্লাস চলছে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে বিদ্যুৎ পরিবাহী এবং অপরিবাহী। দেখো এখানে সুন্দরভাবে বিদ্যুৎ পরিবাহী এবং অপরিবাহী চিত্র সহ উদাহরণ চিত্র সবকিছু দেওয়া আছে। আমি আগে বলি, তোমরা দেখো, তারপরে হচ্ছে আমি প্রশ্ন করলে উত্তর দিবা। বিদ্যুৎ পরিবাহীটা আসলে কি? বিদ্যুৎ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করার জন্য যে সকল পদার্থ মধ্য দিয়ে খুব সহজেই কারেন্ট প্রবাহিত হতে পারে তাকে বিদ্যুৎ পরিবাহী বলে। অর্থাৎ এটাকে আরও সহজ ভাষায় যদি বলি তাহলে সেটা হচ্ছে যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ খুব সহজেই হয়, বিশেষ করে কোনো বাধার সম্মুখীন হয় না, তাকে বিদ্যুৎ পরিবাহী বলে বা সুপরিবাহী বলে। যারা আসছে তাদেরকে অ্যাড করে নাও, অ্যাডমিন। আচ্ছা, বিদ্যুৎ পরিবাহীর উদাহরণ সাধারণত তামা, রূপা, অ্যালুমিনিয়াম, এগুলা। এক কথায় কারেন্ট প্রবাহিত করার জন্য আমরা যে তার ব্যবহার করি না, তার দেখেছো? আচ্ছা, এই তারের মধ্যে তামা থাকে, তামা, অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে বিদ্যুৎ পরিবাহী। এগুলোর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, ইলেকট্রন বা কারেন্ট প্রবাহিত হতে পারে। তাই আমরা সংজ্ঞায়িত করব বইয়ের ভাষায়, সেটা হচ্ছে যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ খুব সহজেই প্রবাহিত হতে পারে, কোনো প্রকার বাধার সম্মুখীন হয় না, তাকে বিদ্যুৎ পরিবাহী বা সুপরিবাহী বলে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি রূপা, তামা, অ্যালুমিনিয়াম। বিশেষ করে উল্লেখযোগ্য ধাতব পদার্থ ছাড়া মাটি, প্রাণীর দেহ, কার্বন, কয়লা পরিবাহীকে কাজও করে। এছাড়াও মাটির মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, প্রাণীর মধ্য দিয়ে। যদি আমরা বিদ্যুৎকে ধরি, মানে তার ধরি, আর ওইটা দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয় তাহলে শক করে না আমাদের? তাহলে কি হচ্ছে, প্রাণীর দেহের মধ্য দিয়েও কারেন্ট প্রবাহিত হচ্ছে, এটাও পরিবাহী হিসাবে কাজ করে। কার্বনও পরিবাহী হিসাবে মাঝে মাঝে পরিবাহী হিসাবে কাজ করে। এই যে পরিবাহীর কিছু কিছু বৈশিষ্ট্য আছে, সেটা দেখি আমরা। পরিবাহীর বৈশিষ্ট্যগুলো, পরিবাহীর বৈশিষ্ট্য হচ্ছে বিদ্যুৎ পরিবাহী পদার্থের গুণাগুণ ও বৈশিষ্ট্যগুলো হলো এর আপেক্ষিক রেজিস্ট্যান্স কম হতে হবে, অর্থাৎ নিম্নমানের আপেক্ষিক রেজিস্ট্যান্স থাকতে হবে। আচ্ছা, বলতো একটা পরিবাহীর রেজিস্ট্যান্স যদি বেশি হয় তাহলে কারেন্ট বেশি প্রবাহিত হবে না কম প্রবাহিত হবে? যদি কম হবে, হ্যাঁ, রেজিস্ট্যান্স বেশি হলে কারেন্ট কম প্রবাহিত হবে। এই জন্য একটা ভালো পরিবাহী হতে গেলে এর আপেক্ষিক রেজিস্ট্যান্স কম হতে হবে, নিম্ন তাপমাত্রার সহগ হতে হবে, ক্ষয়রোধী হতে হবে এবং স্থায়িত্ব থাকতে হবে। যান্ত্রিকভাবে টান সহন ক্ষমতা বেশি হতে হবে, নমনীয় গুণসম্পন্ন হতে হবে, মরিচারোধী হতে হবে, সোল্ডারিং করার উপযুক্ততা থাকতে হবে। অর্থাৎ যদি ক্ষয়রোধক একটা তার ব্যবহার করতেছি, মনে করো কয়েকদিন পরে ক্ষয় হয়ে গেল, যেমন অনেক কিছু ক্ষয় হয়ে যায় না, বা স্থায়িত্ব হইতে হবে, অনেকদিন স্থায়ী হইতে হবে। কিছুদিন ব্যবহার করলাম, 1 মাস ব্যবহার করলাম, তারপরে নষ্ট হয়ে গেল, এরকম হলে হবে না। এটা ভালো পরিবাহিত হতে গেলে তাকে অনেক বেশি ভালো স্থায়ী হতে হবে। একটা যান্ত্রিক টান সহন ক্ষমতা বেশি হতে হবে। তুমি মনে করো একটা তার টানছো, তার টানার সময় একটু জোরে যখন টান দিলা তারটা ছিঁড়ে গেল, এইরকম হলে ওই
তা পরিবাহীটা ভালো না, আসলে এর যান্ত্রিকভাবে টান সহন ক্ষমতা থাকতে হবে। নমনীয় গুণ সম্পন্ন হতে হবে। নমনীয় গুণ সম্পন্ন কি, মানে নরম হইতে হবে, যেন তুমি তারটা সহজে বাঁকাতে পারো বা জয়েন্ট দিতে পারো, একটা তারের সাথে অন্য একটি তারে জয়েন্ট দিতে পারো, এই জন্য নমনীয় হতে হবে। এটা একটা হচ্ছে পরিবাহীর গুণ। মরিচা রোধী হতে হবে। বলতো মরিচা যদি কোনো মেটালে যদি মরিচা ধরে তাহলে ওই জিনিসটা খুব সহজে নষ্ট হয়ে যায় না, এই জন্য মরিচা রোধী হতে হবে। এবং শোল্ডারিং করার উপযুক্ততা থাকতে হবে। শোল্ডারিং যখন আমরা কোনো তারকে জয়েন্ট দিব, ওই জয়েন্ট দেওয়ার পর জোড়া দেওয়ার পর ওখানে শোল্ডারিং করতে হয়। অনেক তার আছে যে বা অনেক পরিবাহী আছে যেগুলো শোল্ডারিংয়ের উপযুক্ত না। এই জন্য ভালো পরিবাহী হতে হলে, সুপরিবাহী হতে হলে তাকে শোল্ডারিং করার উপযুক্ততা থাকতে হবে। তারপরে আমরা একটা ছক দেখি, বিভিন্ন পরিবাহীর তালিকাগুলো দেখো। 1 নম্বরে আছে রূপা। সবচাইতে ভালো পরিবাহী হচ্ছে রূপা, কারেন্ট বহন ক্ষমতা সবচাইতে ভালো হচ্ছে রূপা। রূপার দেখো তাপমাত্রা সহগ কম হতে হবে, বলছিলাম না যে তাপমাত্রা সহগ কম হতে হবে একটা ভালো পরিবাহী হইতে গেলে। দেখো তাপমাত্রা সহগ দেখো 1.66, এবং তাপমাত্রার এখানে একটা মান দেওয়া আছে, তাপমাত্রার উপতাপ গুণাঙ্ক। এটা সচরাচর আসে না তোমাদের পরীক্ষায়, তারপরেও তোমরা লিস্টটা দেখে নাও যে প্রশ্ন আসতে পারে যে বিদ্যুৎ পরিবাহী কাকে বলে, 5টি বিদ্যুৎ পরিবাহীর উদাহরণ দাও। তাহলে আমরা বিদ্যুৎ পরিবাহীর সংজ্ঞা দিব এবং এখান থেকে এই তালিকা থেকে 5টি পরিবাহী পদার্থের নাম লিখব। তামা, রূপা, অ্যালুমিনিয়াম, সোনা, টাংস্টান, দস্তা, ক্যাডমিয়াম, পিতল, লোহা, টিন। এখানে 10টা দেওয়া আছে, তোমরা চেষ্টা করবে 10টাই মনে রাখার, কারণ 5টা যদি মনে রাখো পরীক্ষায় যদি আসে তখন লিখতে পারবে না, সবগুলো ভুলে যাবা। এই জন্য 10টা মনে রাখবা, সেখান থেকে দেখবা যে 5টা অটোমেটিকলি মনে থাকবে। এখন আমরা পরিবাহী পদার্থের ব্যবহার, পরিবাহী পদার্থগুলো কোথায় ব্যবহার করা হয়, তামা কোথায় ব্যবহার করা হয়, অ্যালুমিনিয়াম কোথায় ব্যবহার করা হয়, রূপা কোথায় ব্যবহার করা হয় সেটা দেখব। রূপার দাম, রূপা তো একটা পরিবাহী পদার্থ, রূপার দাম হচ্ছে তুলনামূলকভাবে বেশি হয়, এর ব্যবহার খুব কম। তোমরা তো জানো যে রূপার মূল্য তামার চাইতে অ্যালুমিনিয়ামের চাইতে বেশি, তাই না? জি স্যার। এই জন্য সচরাচর তামা বা অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়, রূপা ব্যবহার করা হয় না। কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয় রূপা, সেটা হচ্ছে ওয়াট মিটার, ওয়াট আওয়ার মিটার, কমিউটেটরের কাজে, কার্টিজ, ফিউজে, কিছু কিছু বৈদ্যুতিক যন্ত্রের কন্টাক্টে রূপা ব্যবহার করা হয়। এই রূপা একটু দামি মেটাল, তাই খুব কম জায়গাতে ব্যবহার করা হয়, কিন্তু এর ব্যবহার আছে। এবার আসি তামা একটি পরিবাহী পদার্থ। এটি মোটরের রিওয়াইন্ডিংয়ে সুপার অ্যানিমেল কপার ওয়্যার, বৈদ্যুতিক কেবল, জেনারেটর, কমিউটেটর এবং ওভারহেড লাইনে তামার ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বলো তো তামার তার আমরা দেখেছি কিনা সবাই? জি স্যার। আচ্ছা, আমাদের বাসা বাড়িতে তো অনেকেরই তামার তার দ্বারা ওয়ারিং করা, তাই না? জি স্যার। হ্যাঁ। তারপরে অ্যালুমিনিয়ামের তার দেখেছো? অ্যালুমিনিয়ামের তার আমি দেখছি স্যার। বাস, কোথায় দেখেছো বলতে পারো অ্যালুমিনিয়ামের তার? জি স্যার, এটা স্যার একজনের বাসায় ব্যবহার করছিল। আচ্ছা, আরেকটা সহজভাবে আমরা বলতে পারি, আমাদের যে ডিস্ট্রিবিউশন লাইন আছে, অর্থাৎ যেখান থেকে আমরা বিদ্যুৎ নিই, পোলে দেখতে পাও না? পোলে বা ওভারহেড লাইনে, যে গ্রিড লাইনে দেখতে পাচ্ছ না যে তারগুলা, এগুলো হচ্ছে তামার না অ্যালুমিনিয়ামের। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের ব্যাপারটা আমরা দেখি কোথায় ব্যবহার করা হয়। হচ্ছে তামার তারের তুলনায় দামে সস্তা বলে বর্তমানে ওভারহেড লাইন এবং ভূমির নিচ দিয়ে অ্যালুমিনিয়ামের তার ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ আন্ডারগ্রাউন্ড লাইনে যে তারটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। এবার আসো সীসা কোথায় ব্যবহার করা হয়? সীসা ব্যবহার করা হয় কেবলের আবরণ, ফিউজ তার, ব্যাটারির প্লেট তৈরি করতে সীসা ব্যবহার করা হয়। তোমরা দেখবা যে আমরা যে লিড অ্যাসিড ব্যাটারিগুলো ব্যবহার করি 12 ভোল্টের, দুই দিকে লিড থাকে না? লিড দেখেছো না? দুই দিকে যেখানে আমরা ক্লিপগুলো লাগাই, ওগুলা তৈরি করা হয় সীসা দ্বারা। হ্যাঁ, তারপরে ফিউজ তার তৈরি করা হয় সীসা দ্বারা।
কেবলের আবরণ তৈরি করা হয় সীসা দ্বারা। পারদ, পারদ পারদ কোথায় ব্যবহার করা হয় দেখি। অ্যাম্পিয়ার আওয়ার মিটার, মার্কারি ভ্যাপার ল্যাম্প, মার্কারি আর্ক রেকটিফায়ার ও রিলের ভিতরে পারদ ব্যবহার দেখা যায়। মার্কারি ভ্যাপার ল্যাম্প, ল্যাম্প বলতে এটা একটা বাতি, যেটা হচ্ছে তোমরা রাত্রেবেলায় যে বাতিগুলো চলে না হলুদ টাইপের, জি স্যার। এই ল্যাম্প পোস্টে, ওগুলো হচ্ছে মার্কারি ভ্যাপার ল্যাম্প, ওগুলোর মধ্যে ব্যবহার করা হয় পারদ। তাছাড়া ব্যবহার করা হয় মার্কারি আর্ক রেকটিফায়ারে রিলের ভিতরে। এবার আসি লোহা এবং স্টিল। লোহা এবং স্টিল এগুলো কি পরিবাহী না অপরিবাহী বলো তো? লোহা পরিবাহী, কারণ লোহার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারবে। লোহা এবং স্টিলের ব্যবহার সীমাবদ্ধ, তবে এটি সাহায্যকারী কাজে ব্যবহার করা হয়। লোহা এবং স্টিলের ব্যবহারটা বৈদ্যুতিক সেক্টরে, মানে বিদ্যুৎ পরিবাহী হিসাবে এর ব্যবহার কম, কিন্তু এটা সাহায্যকারী কাজে ব্যবহার করা হয়। এবার আসবো আমরা অপরিবাহী। অপরিবাহী কি? অপরিবাহী হচ্ছে যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ সহজে চলাচল করতে পারে না, বিদ্যুৎ প্রবাহের পথে প্রচুর বাধার সম্মুখীন হয়, তাকে অপরিবাহী বলে। তোমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছ? স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার? হ্যাঁ, কয়েকটি অপরিবাহী পদার্থের নাম দেখো। কয়েকটি অপরিবাহী পদার্থ মধ্যে আছে শুষ্ক বায়ু, শুকনো কাপড়, কাঁচ, শুকনো কাঠ, রাবার, কাগজ, অ্যাবনাইট, ব্যাটোলাইট অপরিবাহী পদার্থ হিসেবে কাজ করে। এর মধ্যে ভিজা কাঠ, কাগজ, কাপড় ভিজে থাকলে এটা আবার পরিবাহী হিসেবে কাজ করে, তাই না? আমরা যদি শুকনা কাঠের উপর দাঁড়িয়ে থাকি এবং বৈদ্যুতিক তার ধরি, তাহলে কি আমাদের শক করে? করে না, কারণ হচ্ছে ওইটা বিদ্যুৎ পরিবাহী, কাঠের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে না। তাছাড়া রাবার, প্লাস্টিক, আমাদের তারের ওপরে কি ইনসুলেশন দেওয়া থাকে বলো তো? পিভিসি, রাবারের, হ্যাঁ পিভিসি, হ্যাঁ পিভিসি। তো এই পিভিসি ভেদ করে কি কারেন্ট বাইরে আসতে পারে? পারে না। এটাই হচ্ছে অপরিবাহী। এই অপরিবাহী ব্যবহার করার কারণ হচ্ছে যে তার থেকে যেন বিদ্যুৎ বাইরে না আসতে পারে, শক না করে, হ্যাঁ, এবং কারেন্ট সুষমভাবে পরিবাহিত হতে পারে। এখন আমরা কয়েকটি বিদ্যুৎ অপরিবাহীর বৈশিষ্ট্যগুলো দেখব। বিদ্যুৎ অপরিবাহী হইতে হলে কি কি বৈশিষ্ট্য থাকতে হবে সেগুলো হচ্ছে উচ্চমানের ইনসুলেশনের রেজিস্ট্যান্স থাকতে হবে, অর্থাৎ তারের উপরে যে পিভিসি ব্যবহার করা হয়, যে অপরিবাহী পদার্থ ব্যবহার করা হয়, এটার ইনসুলেশনের রেজিস্ট্যান্স বেশি হতে হবে। রেজিস্ট্যান্স বেশি হলেই তো কারেন্ট প্রবাহিত হবে না, তাই না? রেজিস্ট্যান্স বেশি হলে কম কারেন্ট প্রবাহিত হবে। এই জন্যই উচ্চমানের ইনসুলেশন বিশিষ্ট রেজিস্ট্যান্স হতে হবে, ইনসুলেশনের রেজিস্ট্যান্স বেশি হতে হবে। ক্ষয়রোধক এবং স্থায়িত্ব হতে হবে। উচ্চমানের ডাইলেকট্রিক ক্ষমতা সম্পন্ন হতে হবে, যান্ত্রিক ক্ষমতা সম্পন্ন হতে হবে, বাতাসের আর্দ্রতা শোষণের অক্ষমতা মরিচারোধী হতে হবে, মরিচা প্রতিরোধের ক্ষমতা থাকতে হবে। এগুলো হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী পদার্থের বৈশিষ্ট্য। তোমাদের প্রশ্ন আসতে পারে বিদ্যুৎ অপরিবাহী পদার্থ কাকে বলে? বিদ্যুৎ অপরিবাহী পদার্থের বৈশিষ্ট্যগুলো লিখো এবং কয়েকটি বিদ্যুৎ অপরিবাহী পদার্থের নাম লিখো। এখানে 13টি মতো বিদ্যুৎ অপরিবাহী পদার্থের নাম লেখা আছে, তোমরা এখান থেকে সবটি করবা। কয়েকটি যদি লেখা থাকে সর্বনিম্ন 5টি লিখবা। 5টি লিখতে হলে তার চেয়ে বেশি তোমাদের পড়তে হবে। এখানে দেখো বিদ্যুৎ অপরিবাহী পদার্থগুলো হলো অ্যাসবেস্টস, ব্যাকোলাইট, কাঁচ, অ্যাবনাইট, গড্ড পচা, মাইকা, হ্যাঁ, শুকনো কাগজ, পলিথিন, প্যারাফিন, চীনামাটি, রাবার, শুকনো কাঠ। আসলে আমরা যে অপরিবাহীগুলো, তোমরা কি কেউ অপরিবাহী দেখেছো? অপরিবাহী পদার্থ
কোথায়? এই যে এখানে যে অপরিবাহী পদার্থের লিস্ট দেওয়া আছে, এখানে এই লিস্টগুলো কোথায় কোনটা ব্যবহার করা হয় তোমরা কি জানো? আচ্ছা চলো দেখি Yes. দেখি কোনটা কোথায় ব্যবহার করা হয়। দেখো বিদ্যুৎ অপরিবাহী পদার্থের ব্যবহার। অ্যাসবেস্টস, এটি দেখতে সাদা রঙের আঁশযুক্ত। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ইনসুলেটর করার ক্ষমতা বেড়ে যায়, অর্থাৎ এর রেজিস্ট্যান্স, তাপমাত্রা বাড়লে এর রেজিস্ট্যান্স বাড়ে। হ্যাঁ, উপতাপ বস্তু সামগ্রীতে এটি ব্যবহার করা হয়, যেখানে তাপমাত্রা খুব বেশি, হ্যাঁ সেখানে এই অ্যাসবেস্টস ব্যবহার করা হয়। মাইকা, মাইকা ডাইইলেকট্রিক ক্ষমতা খুব বেশি, এটি অদাহ, অর্থাৎ এটা জ্বলে না। বস্তু যেখানে অনেক বেশি তাপ, অর্থাৎ মনে করো কোনো কলকারখানা যেখানে অনেক তাপের সৃষ্টি হয়, সেখানে যে তারগুলো ব্যবহার করা হয় এর ইনসুলেশন হিসাবে মাইকা ব্যবহার করা হয়। তাছাড়া হিট প্লেট, ইস্ত্রি, ডায়নামো, মোটরের কমিউটেটরের ইনসুলেশন হিসাবে এটি ব্যবহার করা হয়। তোমরা কি কখনো ইস্ত্রি খুলে দেখেছো? ইস্ত্রি, জি স্যার। ওর মধ্যে অনেকগুলো তার থাকে না পেঁচানো? হ্যালো, জি স্যার। তার উপরে জি স্যার। তার উপরে হচ্ছে একটা মানে পদার্থ দেওয়া থাকে, অপরিবাহী পদার্থ, ওইটা হচ্ছে মাইকা। হ্যাঁ, ওইটা দেওয়ার থাকার কারণে কারেন্ট বাইরে আসতে পারে না, হিটের সৃষ্টি করে। অর্থাৎ যেখানে ওখানে হিটারের কাজ কি? এটা হিটার না, হিটার হবে। হ্যাঁ, বানানটা একটু ভুল আছে, হিটার, হট প্লেট। গরম করে কোনো ওইখানে মাইকা ব্যবহার করা হয়। কাঁচ, এখন আসি কাঁচ। কাঁচ কোথায় ব্যবহার করা হয়? সাধারণভাবে কাঁচ একটি ভালো অপরিবাহী পদার্থ। বাল্ব, তারপরে বাল্ব, বাতি, বাতিতে কাঁচ বেশি ব্যবহার করা হয়। বিদ্যুৎ সরাসরি লাইনেও অনেক সময় কাঁচের ইনসুলেটর ব্যবহার করা হয়। আমাদের যে ওভারহেড লাইনে ইনসুলেটরগুলো আছে না, জি স্যার। দেখেছো ইনসুলেটর? চীনামাটির ইনসুলেটর, ওই যে লাল সাদা, ওই ইনসুলেটরগুলো কাঁচেরও ব্যবহার করা হয়, ঠিক ওভাবে কাঁচেরও তৈরি করা হয়। আরো কিছু আরো উদাহরণ আছে, সেটা হচ্ছে চীনামাটির ইনসুলেটর দেখেছো তোমরা? পোলে যেগুলো থাকে, পোলে তারকে ধরে রাখার জন্য চীনামাটির যে বস্তুটি ব্যবহার করা হয় সেটাই হচ্ছে চীনামাটির ইনসুলেটর। আচ্ছা, ওভারহেড লাইনে দেখো না তার ধরে রাখে এই প্লেটের মতো? স্যার এগুলো সাধারণত সিরামিকের হয়। সিরামিকের, হ্যাঁ সিরামিকের হয়। এগুলো হচ্ছে অপরিবাহী পদার্থ। স্যার আগে মনে মাটির ব্যবহার করতেন। হ্যাঁ, আগে চীনামাটির ব্যবহার করতো, এখন সিরামিকের ব্যবহার করা হয়। ওকে, তাহলে আমরা মোটামুটি এই অধ্যায়ের যে সংক্ষিপ্ত আলোচনা, এই আলোচনা শেষ করলাম। বিগত দিনে তোমাদের পড়া ছিল, আজকে আমরা রিভাইজ দিলাম। হ্যাঁ, যতদূর অনলাইনে সব কিছুই দেখানো সম্ভব না, তারপরে চেষ্টা করলাম তোমাদের এই অধ্যায়ের ধারণা দিতে। এখন আমরা প্রশ্ন উত্তর পর্বে যাব। তোমরা কতজন আছো দেখি? স্যার 8 জন। আচ্ছা, খন্দকার উমর, ইয়েস স্যার। হ্যাঁ তুমি একটা প্রশ্নের উত্তর দাও। পরিবাহী পদার্থ কাকে বলে, অথবা সুপরিবাহী কাকে বলে? পরিবাহী কাকে বলে? পরিবাহী বলতে তুমি কি বুঝো? এর মধ্য দিয়ে অতি সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, তাকে বিদ্যুৎ পরিবাহী বলে। গুড। 5টি পরিবাহী পদার্থের নাম বলতে পারবা? 5টি: হ্যাঁ, স্বর্ণ, হ্যাঁ স্বর্ণ, রূপা, তামা, মুক্তা, হ্যাঁ, ইস্পাত, হ্যাঁ, অ্যালুমিনিয়াম, গুড, থ্যাংক ইউ। লোহা। থ্যাংক ইউ। ওকে, এখন
ঠিক আছে সানজিদা জি স্যার। তুমি বলো বিদ্যুৎ অপরিবাহী কাকে বলে বা কুপরিবাহী কাকে বলে? 5টি বিদ্যুৎ অপরিবাহী বা কুপরিবাহীর নাম বলো। যেসব পদার্থের ভিতরে সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না বা খুব বেশি পরিমাণ বাধার সম্মুখীন হয় সেসব পদার্থ হচ্ছে বিদ্যুৎ প্রবাহী। হুম বিদ্যুৎ অপরিবাহী বস্তুগুলো হচ্ছে কাঁচ, কাগজ, মাইকা, রাবার, পলিথিন, শুকনো কাঠ। হুম গুড, থ্যাংক ইউ। এবার আসো ফাতেমা, জি স্যার। তুমি বলো বিদ্যুৎ পরিবাহীর কি কি গুণ বা বৈশিষ্ট্য থাকা দরকার? একটি ভালো বিদ্যুৎ পরিবাহী হতে গেলে কি কি গুণ বা বৈশিষ্ট্য থাকতে হবে? আপেক্ষিক রোধ, তারপর নিম্নমানের উত্তাপ গুণাঙ্ক, তারপর হচ্ছে ক্ষমতা, সহন ক্ষমতা, টান সহন নমনীয়তা, ক্ষমতা, নমনীয়তা। মরিচ প্রতিরোধ ক্ষমতা, সোল্ডারিং করার উপযুক্ততা। গুড, থ্যাংক ইউ। তারপরে এটা কি কলি না মাহি? মাহি, আচ্ছা। জি স্যার বলেন। মাহি তুমি বলো বিদ্যুৎ অপরিবাহীর কি কি গুণ বা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, বা বিদ্যুৎ অপরিবাহীর গুণাগুণ বা বৈশিষ্ট্যগুলো বলো। স্যার উচ্চ ইনসুলেশন রোধ, ক্ষয় রোধ ক্ষমতা ও স্থায়িত্ব, উচ্চমানের পড়া বৈদ্যুতিক ক্ষমতা, সহন ক্ষমতা, পাশাপাশি আর্দ্রতার সহনের ক্ষমতা। গুড, অক্ষমতা। থ্যাংক ইউ। এবার আসো শামীম। জি স্যার। গুড, তুমি বলো বিদ্যুৎ পরিবাহী কাকে বলে? শামীম। স্যার যে মাধ্যমে দিয়ে যে পদার্থের মধ্য দিয়ে, হ্যাঁ যে সকল পদার্থের মধ্য দিয়ে, যে পদার্থের মাধ্যম দিয়ে বিদ্যুৎ এই এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবাহিত হতে পারে, হ্যাঁ হতে পারে স্যার। স্যার তাকেই বিদ্যুৎ পরিবাহী বলে। আচ্ছা, কয়েকটি বিদ্যুৎ পরিবাহীর নাম বলো যেগুলোর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয় তোমার জানা মতে। তামা, হ্যাঁ তামার মধ্যে দিয়ে, লোহা, তারপর স্যার অ্যালুমিনিয়াম, হ্যাঁ অ্যালুমিনিয়াম, স্বর্ণ, হ্যাঁ তারপর দস্তা, হ্যাঁ রূপা, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ শামীম, তোমাকে ধন্যবাদ। এবার আসো তাসনিম। জি স্যার। তাসনিম তুমি বলো বিদ্যুৎ পরিবাহী পদার্থের ব্যবহার, পরিবাহী পদার্থগুলা কোন পদার্থগুলা কোথায় ব্যবহার করা হয়? অ্যালুমিনিয়াম কোথায় ব্যবহার করা হয় বলতে পারবা? যেটা আমি বলছিলাম কিছুক্ষণ আগে, স্যার বিদ্যুৎ পরিবাহের জন্য। হ্যাঁ বিদ্যুৎ পরিবাহী হিসেবে ব্যবহার করা হয় কোথায়? ওভারহেড লাইনে। স্যার ওভারহেড লাইনে স্যার অ্যালুমিনিয়াম ব্যবহার করে, কারণ কি স্যার অ্যালুমিনিয়াম অনেক সস্তা স্যার, অনেক দ্রুত বিদ্যুৎ পরিবাহী করতে পারে। গুড। স্যার ব্যবহার উপযুক্ত। তামাও স্যার অনেক ভালো, কিন্তু এটার মধ্যে ব্যয় সাপেক্ষ আর কি। হ্যাঁ তামা কোথায় ব্যবহার করি আমরা? স্যার তামা আমাদের ঘরে তো ওয়্যারিং এর কাজে ব্যবহার করা হয়, ঘরের যে ওয়্যারিং গুলো করা হয়। এখানে সুপার অ্যানুয়াল কপার ওয়্যার ব্যবহার করা হয় মোটরে, জেনারেটরে, ট্রান্সফরমারে, ট্রান্সফরমার এবং ট্রান্সফরমার খুঁটি থেকে বাসায় লাইন টানার সময় তামা ব্যবহার করা হয়। হ্যাঁ আচ্ছা, বিদ্যুৎ অপরিবাহী পদার্থের ব্যবহার লিখতে পারো কোথায় কোনটা ব্যবহার করা হয়? পিভিসি, হ্যাঁ পিভিসি কেবল, প্লাস্টিক, মাইকা। এরপরে লিখেছে মাইকা কোথায় ব্যবহার করা হয় বলো তো? মাইকা, হ্যাঁ ফ্যাক্টরিতে, কলকারখানায়। মাইকা ব্যবহার করা হয় হিটারে, মনে পড়ে না?
দেখো হ্যাঁ স্যার এখানে ইলেকট্রিকে ব্যবহার করা হয়। কোথায় ব্যবহার করা হয়? হিটারে ব্যবহার করা হয় মাইকা, হট প্লেটে ব্যবহার করা হয়, ইস্ত্রিতে, ডাইনামোতে, মোটরের, কমিউটেটরের ব্যবহার করা হয়। কাঁচ কোথায় ব্যবহার করা হয়? কাঁচ বাল্ব তৈরি করা হয়, বাল্বে বাতি ফুলের জন্য কাঁচ ব্যবহার করা কাঁচ হয়। ব্যবহার করা হয়। এই তো মোটামুটি সবাইকে আমি প্রশ্ন করলাম, সবাই অনেক সুন্দর উত্তর দিয়েছো, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, তোমরা হচ্ছে আমি এই ভিডিও ক্লিপটা আমার ব্লগে আপলোড করে দিব, যারা ক্লাস করেনি তাদেরকে বলবো তারা যেন ব্লগ থেকে দেখে নেয়, এবং আমি আমার ফেসবুক পেজেও দিয়ে দেব, আমার ফেসবুক আইডিতেও আমি শেয়ার করে রাখবো। আর তোমরা যদি এই প্রেজেন্টেশনটা নিতে চাও, ইয়াটা আমার পাওয়ার পয়েন্টের, তাহলে এটা হচ্ছে আমার বাতায়নে আছে, আমি বাতায়নের লিংক পাবা তোমরা আমার ব্লগে, ওখানে লেখা আছে বাতায়ন, ওখানে ক্লিক করলে তোমরা তোমাদের অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বারবার পরীক্ষায় আসে সেইগুলা দিয়েই এই প্রেজেন্টেশনটা তৈরি করা আছে, তোমরা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবা এবং বারবার এগুলা পড়বা, দেখবা এগুলা থেকেই কমন করবে। ওকে, দেখি সবার ঈদে কেমন একটু মোটাই ছোট চাইছো নাকি খাওয়া দাওয়া করা, চেহারা দেখি সবার। মোট ক্যামেরা অন করো সবাই। হ্যালো, জি স্যার। জি স্যার। সবাই ক্যামেরা অন করো দেখি সবাইকে। স্যার আমার তো ক্যামেরা অন করা যাবে না স্যার, ড্রয়েড ক্যাম স্যার। ও আচ্ছা আচ্ছা, ওকে, যাদের আছে তারা, হ্যাঁ স্যার মোবাইল থাকলে করা যেত স্যার, সফটওয়্যার হ্যাঁ। ইনস্টল করা আছে, আচ্ছা, মোবাইল আচ্ছা। ভাইয়া নিয়ে গেছে আর কি। ওকে ওকে, ঠিক আছে, তোমাদের সকলকে ধন্যবাদ। তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে বলো, যেটা বুঝো নাই। এবং খন্দকার উমর, তোমার কোনো প্রবলেম এই পরিবাহী অপরিবাহী পদার্থের? না স্যার, এই অধ্যায়ে কোনো সমস্যা নেই। গুড। ফাতেমা, জি স্যার। কোনো প্রবলেম আছে এই অধ্যায়ে? না স্যার, প্রতি গুড।